একটা মেয়ে যে নিজের প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য সময়কে পেছনে ফেলে দেয়। তারপর শুরু হয় ভালোবাসা, ভাগ্য আর টাইম ট্রাভেলের এক অসাধারণ গল্প। আমরা এমনই একটা কোরিয়ান ড্রামা দেখতে চলেছি। গল্পের প্রথম পর্ব দুটির লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। শুনজে ইমসুলকে ভুল বোঝার জন্য সরি বলে আর বলে, তোমার আমার জন্য অনেক চিন্তা তাই না? তারপরেও আমি কম্পিটিশনে নাম দিব, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো, আমার কিছুই হবে না এবং আমি ফাইনাল ম্যাচটা জিতবো। এরপরে শুনজের কম্পিটিশনের দিন চলে আসে। সবাই শুনজেকে নিয়ে চেয়ার আপ করতে থাকে। অন্যদিকে ইমসুল ওকে নিয়ে অনেক ভয় পাচ্ছিল। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুনজে সেদিন ম্যাচটা জিতে যায়। এরপর দুজন একসাথে বাসায় আসে আর শুনজে ইমসুলকে একটু একটু করে পছন্দ করতে শুরু করে। ইমসুল তখন আর বাসায় যায়, শুনজে দূর থেকেই ইমসুলকে ফ্লাইং কিস দেয়। আর এটা ইমসুল নোটিস না করলেও ওর ভাই দেখে ফেলে। তখন ওর হাত থেকে বাঁচার জন্য ইমসুলের ভাইকেও ফ্লাইং কিস দিতে দিতে সেখান থেকে কেটে পড়ে। শুনজে ওর বন্ধুকে বলে, আমি যদি অলিম্পিক কম্পিটিশনটা জিতে যাই তাহলে ইমসুলকে প্রপোজ করব। শুনজের বন্ধু বলে, ইমসুল তো কিমতি সঙ্গকে পছন্দ করে, তাছাড়া মেয়েদের মনের কথা সঠিক টাইমে বলতে হয়। অলিম্পিকের ফাইনাল দিন চলে আসে, এখানেও শুনজেই জিতে যায়। দুজনে অনেক খুশি ছিল, দুজন একসাথে ঘুরতে যায়। তখন ইমসুল প্রচুর কথা বলছিল, শুনজে কথা বলার জন্য নিরিবিলি জায়গা খুঁজছিল। কিন্তু ইমসুল খাবার খাওয়ার জন্য শুনজেকে নিয়ে এমন এক হোটেলে যায় যেখানে কথা বলা তো দূরে থাক, হাঁটাচলা করারও তেমন জায়গা ছিল না। শুনজে মনের কথা বলার জন্য টাইমিং খুঁজতে থাকে, কিন্তু এত নার্ভাস হয়ে যায় যে ও বলতে পারে না। ইমসুল শুনজেকে নিয়ে জোর করে ছবি তুলতে একটা ফটো বুথে যায়। ছবি তোলার জন্য ইমসুলকে বিভিন্ন ধরনের পোজ শেখাচ্ছিল। এরই মাঝে দুজন অনেক কাছাকাছিও চলে আসে, কিন্তু শুনজে তখন ওর মনের কথা কিছুই বলতে পারে না। বাসে করে যখন দুজন একসাথে বাসায় ফিরছিল তখন শুনজে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। যখনই ও প্রপোজ করতে যায় তখন ইমসুলকে চুপ করিয়ে দেয়, কারণ ইমসুলের অনেক প্রেশার চলে আসে এক নম্বর, কিন্তু ও শুনজেকে বলতে পারে না। তখনই শুনজে বিষয়টা বুঝে ফেললে কোনো মতে বাসটা থামিয়ে বাইরে চলে আসে। ইমসুল তো এই বিষয়ে লজ্জায় লাল হয়ে যায়। বাসায় আসার পর ইমসুল শুনজেকে কংগ্রেস করে। তখন শুনজে ইমসুলকে বলে, আমার সাথে ঘোরার জন্য অনেক ধন্যবাদ। চারপাশ থেকে তখনই স্নো পড়তে থাকে। ইমসুল বলে, তোমার সাথে আমি পৃথিবীর সব জায়গায় যেতে পারি, এমনকি তুমি যদি কখনো কোনো অন্য জগতে চলে যাও তো আমি টাইম ট্রাভেল করে তোমার কাছে চলে যাব। ইমসুলের বলা এইসব কথা শুনে তো শুনজে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। পরের দিন সুইমিং করতে গেলে শুনজে কাঁধে অনেক ব্যথা পায় আর ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তার বলে শুনজের আবার একটা অপারেশনের দরকার, আর এই অপারেশনের পর শুনজে কখনো সুইমিং করতে পারবে না। অন্যদিকে শুনজে গোল্ড মেডেল জেতার কারণে শুনজের বাবা একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জ করে। শুনজে বাসায় আসার পর এসব দেখে অনেক বেশি ডিস্টার্ব ফিল করতে থাকে আর ওর বাবার ওপর অনেক রাগারাগি করে। তখন বলে, আমি আর সুইমিং করব না, কিন্তু আসল কারণ তো ওর বাবা কিছুই জানতো না। ওরে একটা থাপ্পড়ও মারে। শুনজে অনেক ভেঙে পড়েছিল। ইমসুল শুনজের বন্ধুর সাথে কথা বলছিল, ওখানে দূর থেকে একটা বল এসে ইমসুলের নাকে লাগে আর রক্ত বার হতে থাকে। তখনই ওর একটা অতীতের ঘটনা মনে পড়ে যায় যে একই দিনে এইভাবেই তো ওর নাকে বল লেগেছিল আর এই দিনেই তো ওদের বাসায় আগুন ধরে গিয়েছিল আর ওর মায়েরও হাত পড়ে গেছিল। তখন কিমতি সঙ্গের সাহায্য নিয়ে ও দ্রুত বাসায় চলে আসে। বাসায় আসতে আসতে ওর বাসায় অলরেডি আগুন লেগে যায়। কিমতি সঙ্গের সাহায্যে কোনোভাবে আগুনটা নেভায় আর ওর মাও আগুনের হাত থেকে বেঁচে যায়। এরপর শুনজের অপারেশন হয়। শুনজের জন্য ইমসুল অনেক কান্না করছে। শুনজে এসব কিছুই দূর থেকে দেখছিল। শুনজের জন্য ইমসুল প্রত্যেকদিন খাবার রান্না করে হসপিটালে পাঠাতো, যার কারণে শুনজের বাবা খুশি হয়ে ইমসুলকে অমেজা খেতে দেয়। অমেজা খাওয়ার পরে ইমসুলের অনেক গরম লাগছিল। গরম লাগার জন্য জানালার কাছে আসলে ইমসুল দেখতে পায় শুনজে কোথাও যাচ্ছে। শুনজের পিছু পিছু ইমসুলও সুইমিং প্র্যাকটিস রুমে যায়। ততক্ষণে ইমসুলের নেশা চলে যায় আর ও পাগলামি করতে থাকে। ইমসুলের পাগলামি দেখে শুনজের অনেক হাসি পায়। দুজন একসাথে গানও শোনে। দুজনই অনেক বেশি কাছাকাছি চলে আসে। শুনজে তখন বলে, আমি তোমাকে পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি, আর ইমসুলকে কিস করে। এসব কিছু একটা সাউন্ড রেকর্ডারে রেকর্ড হচ্ছিল। পরদিন সকালে ইমসুলের কিছুই মনে ছিল না, কারণ ও তো নেশা করেছিল। পুরোটা শোনার আগেই কিমতি সং ওকে ডেটে যাওয়ার জন্য প্রপোজ করে। পেছন থেকে শুনজে সবকিছু দেখছিল। তখনই হঠাৎ টাইম মেশিন চালু হয়ে যায়। পর ভবিষ্যতের ইমসুল নিজেকে ওই খালের মধ্যেই দেখতে পায় যেখান থেকে ও টাইম ট্রাভেল করে অতীতে গেছিল। এরপরে একটা ছোট্ট ভিশন দেখানো হয়। লাস্ট বারের মতো যখন শুনজের সাথে ইমসুলের দেখা হয়েছিল তখন শুনজে ওকে দেখে অ্যাক্সিডেন্টের কথা ভাবতে থাকে যে ওই ইমসুলকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল। আর শুনজে মনে মনে বলতে থাকে, তুমি তো আগের মতোই আছো।
আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। সঞ্জয়ের ছাতাটা ইমসুলকে দেয়। ইমসুলও ওকে একটা ক্যান্ডি দেয়। তখন সঞ্জয় কল্পনা করে যে প্রথম যেদিন দেখা হয়েছিল ইমসুলের সাথে, সেদিনও সে ঠিক একইভাবে ক্যান্ডি দিয়েছিল। ইমসুল বাসায় গেলে সঞ্জয় ওর পিছু পিছু ওর বাসায় অব্দি যায়। সঞ্জয় ইমসুলের এই অবস্থা দেখে সবসময় নিজেকে দায়ী মনে করত। ইমসুলকে ও শুরু থেকেই প্রচন্ড ভালোবাসত। এরপর চোখ খুললে ইমসুল নিজেকে একটা হসপিটালে দেখতে পায়। আর যখন সে হসপিটালের বাইরে আসে তখন সে দেখে সেখানে সঞ্জয়ের বাবা ও তার বন্ধুরাও অনেক বেশি ভেঙে পড়েছিল সঞ্জয়ের এই অ্যাক্সিডেন্টের কারণে। সুইসাইডের আগে যেহেতু সর্বশেষ ইমসুলের সাথেই দেখা হয়েছিল, পুলিশ ইনভেস্টিগেশনের জন্য ইমসুলের কাছে আসে। আর পুলিশ ওদের দুজনের ছবিগুলা দেখায়, যেগুলো ইমসুল টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে তুলেছিল। তখন ও বুঝতে পারে যে ও টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ বদলাতে পারবে, এমনকি সঞ্জয়কেও চাইলে বাঁচাতে পারে। যার জন্য ইমসুল আবারও ওই খালের ওখানে যায় আর একইভাবে ঘড়ির বাটন চাপ দেয়, কিন্তু তখন ঘড়িটা কোনো কাজই করছিল না। ইমসুল অনেক হতাশ হয়ে বাসায় এসে প্রচুর কান্না করতে থাকে আর বলে, কাল যদি তোমাকে আমি চিনতে পারতাম, তোমার মনের অবস্থাটা বুঝতে পারতাম, তাহলে কখনো তোমাকে আমার থেকে দূরে যেতে দিতাম না। এরপর সঞ্জয়ের বন্ধু বেগিনিয়ং ইমসুলকে কল দেয় আর বলতে থাকে, তোমার এই অবস্থার জন্য সঞ্জয় নিজেকে কতটা দায়ী মনে করতো তুমি কি সেটা জানো? কোনো কিছু না জানাই ইমসুল সব জানতে পারার আগে কলটা কেটে যায়। তখনই 12টা বাজতে ঘড়িটা আবার চালু হয়ে যায়। ঘড়িতে প্রেস করলে ইমসুল আবার 2008-এ চলে আসে, অর্থাৎ ঘড়িটা শুধু রাত 12টার সময়ই কাজ করে। সঞ্জয়ের সাথে ইমসুলের দেখা হলে সঞ্জয় কোনোভাবেই ওর সাথে কথা বলতে চাচ্ছিল না। তখন ইমসুলের মনে পড়ে সঞ্জয় কথা বলতে চাইলে ওকে কিভাবে পিটিয়েছিল। ইমসুল বলে যে তোমাকে ইগনোর করেছিল আর বখাটে বলেছিল সেটা আমিই ছিলাম, কিন্তু 19 বছরের একটা পাগল মেয়ে। তখন আমার তোমার বিষয়ে কোনো কিছুই জানা ছিল না। আর বলে, আমি 2023 থেকে এসেছি, তোমার ঘরে একটা টাইম মেশিন তোমাকে বাঁচানোর জন্য আমাকে অতীতে নিয়ে এসেছে। এসব শুনে সঞ্জয় একদমই বিশ্বাস করছিল না আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ইমসুল পড়ে গেলে সঞ্জয় এগিয়ে আসে। তখনই কিম টু-সং ওরে উঠিয়ে নিয়ে চলে যায়। আর এসব দেখে সঞ্জয় অনেক জেলাস হচ্ছিল। ইমসুলের ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে আসতে আসতে অতীতে 10 দিন কেটে গিয়েছিল আর এই 10 দিন সে কিম টু-সং এর সাথে ডেট করেছিল। সঞ্জয়ের বন্ধুর সাথে একাকী দেখা করে আর বলে, সঞ্জয়কে গানের জগতে নিয়ে এসো না হলে ভবিষ্যতে অনেক পস্তাতে হবে। ওই সময় সঞ্জয়ের সাথে সুইমিং স্যুট চোরের ঝামেলা হয় আর এই সুইমিং স্যুট চোরের বিষয়ে গত পর্বে দেওয়া আছে। তখন ওই বেয়াদব সঞ্জয়ের মাইন্ড নিয়ে আজে বাজে কথা বললে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। তখনই ইমসুল দৌড়ে এসে ওর নাক ফাটিয়ে দেয় আর বলে, দ্বিতীয়বার সঞ্জয়ের সাথে পাঙ্গা নিলে তোমার হাওয়া টাইট করে দিব। স্কুলের ক্যাম্পাসে ইমসুল দেখে সঞ্জয় ও তার বন্ধু কিম জং এর সাথে কথা বলছে। কিম জং হচ্ছে ভবিষ্যতের কেপপ ব্র্যান্ডের সিইও। এটা দেখে তো ইমসুল অনেক বেশি ভয় পেয়ে যায়। ওইটা চুরি করার জন্য ইমসুল সঞ্জয়ের বাবার চোখ ফাঁকি দিয়ে ওর রুমে চলে যায়। সঞ্জয়ের শার্ট থেকে ভিজিটিং কার্ড চুরি করে ছিঁড়ে ফেলে। সময় সঞ্জয়ের বাবা সঞ্জয়ের রুম লক করে দেয়, যার কারণে সে আর বাইরে বার হতে পারে না। সঞ্জয় বাসায় ফিরে ওর রুমে লাইট অন করে দেখে ইমসুল ওর মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই সময় ইমসুলকে দেখতে অনেক কিউট লাগছিল। সঞ্জয়ের হাতের সাথে ইমসুলের হাতের টাচ লাগলে সঞ্জয়ের হার্টবিট বেড়ে যায়। ইমসুলের জ্ঞান ফিরলে সঞ্জয় বলে, তুমি আমার রুমে কি করছো? তখন ইমসুল বলে, আমি তোমাকে এই বইগুলো দিতে এসেছিলাম, কিন্তু তোমার বাবা লক করে দেওয়ার কারণে আমি তাড়াহুড়ো করে বাইরে বের হতে যাচ্ছিলাম, তখন এই বইগুলো আমার মাথার উপরে পড়ে আমি অজ্ঞান হয়ে যাই। ইমসুল বলে, তোমার যদি কখনো একা লাগে তখন তুমি এই বইগুলো পড়তে পারো, আর বেঁচে থাকার ইচ্ছা মরে গেলে সুন্দর জীবনটাকে আরেকবার সুযোগ দিও। সঞ্জয় চাদরে মরিয়ে ইমসুলকে বাড়ির বাইরে নিয়ে আসে। কিন্তু সঙ্গের কাছে ইমসুল জানতে পারে সঞ্জয় গানের অডিশন দিতে গেছে। এটা শুনে ইমসুল সঞ্জয়ের বন্ধুর কাছে যায় আর বলে, তোমাকে তো বারণ করেছিলাম সঞ্জয়ের এসবের মধ্যে না জড়াতে। তখন ওর বন্ধু বলে, সঞ্জয় গানের অডিশন দেয়নি, ওর বাবা ফোন দিলে সঞ্জয় অডিশন না দিয়ে চলে যায়। তারপর সঞ্জয়ের বন্ধু সঞ্জয়কে কল দিয়ে বলে, ইমসুল তোমাকে খুঁজতে এসেছিল আর ও সিঁড়ি থেকে পড়েও গেছিল। বাসায় আসার পথে ইমসুল বাসের মধ্যে ঘুমায় গেলে স্টপ মিস করে ফেলে। পরেও যেখানে নামে সেই জায়গাটা ওর অনেক চেনা চেনা লাগে। আর এখানে একটা ট্যাক্সিকে দেখানো হয়, আপনারা এই ট্যাক্সিটাকে নোটিস করে রাখবেন। তখন একটি পাগল ইমসুলের পিছে পড়ে যায় ইমসুলের ফোন চুরি করার জন্য। তখনই সঞ্জয় দৌড়াতে দৌড়াতে আসে ওকে বাঁচানোর জন্য। ইমসুল পানিতে পড়ে গেলে সঞ্জয় পানিতে ঝাঁপ দেখাবে অতীতেও বাঁচিয়েছিল। তখন ইমসুলের মনে পড়ে আসলে সেদিন সঞ্জয় ইমসুলকে বাঁচিয়েছিল। সঞ্জয় ইমসুলকে কোনোভাবে উপরে উঠায়। পরের দিন স্কুলে যাওয়ার পথে ইমসুল সঞ্জয়কে একটি টাইম ক্যাপসুল গিফট করে আর এটিকে একটি ফুল গাছের নিচে পুঁতে রাখে। ইমসুল বলে, আমরা 2023 সালের 1 জানুয়ারি মাঝরাতে হাঙ্গাং ব্রিজে দেখা করব, আর ওই দিনই তুমি এটা খুলবে। স্কুলে যাওয়ার সময় ইমসুল টাই পরে আসতে ভুলে গেলে সঞ্জয় ওর টাইটা ইমসুলকে পরিয়ে দেয়।
টাই না থাকার কারণে টিচার সঞ্জয়কে পানিশমেন্ট দেয়, যেখানে কিমতি সংও ছিল। দুজনই ইমসুলের জন্য অনেক জেলাস ছিল একে অপরের উপর। ইমসুলের হারিয়ে যাওয়া ফোনের খোঁজ করার জন্য পুলিশ স্টেশনে যায়। সেখানে যেয়ে দেখতে পায় ব্রিজের সামনে অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়েছিল। ওখানে একটি চাবির ঝনঝন শব্দ শুনতে পায় ইমসুল। তখনই ইমসুলের একটি অতীতের ভীষণ দেখতে পায়। আবার সেই সেম ট্যাক্সি ড্রাইভারকেই দেখানো হয়, যার চাবিতেই সাউন্ডটা হচ্ছিল, আর উনার কাছেই ইমসুলের ফোন ছিল। আর উনি রহস্যজনকভাবে ইমসুলকে দেখতে থাকে। একটি মিউজিক কনসার্টে এক পারফর্মার না আসলে সেখানে এক্লিপস ব্র্যান্ড হয়ে সঞ্জয় গান গায়। ওই কনসার্টে ইমসুলও ছিল। ইমসুল দেখে কিম জং সঞ্জয়ের সাথে কথা বলছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সঞ্জয়ের জন্য ইমসুল ওর বাড়ির নিচে অপেক্ষা করছিল। সঞ্জয়কে দেখে অনেক বকাবকি করতে থাকে ইমসুল। আর সঞ্জয় বলে কনসার্টের প্রাইজ হিসাবে একটি মোবাইল দিচ্ছিল, আর তোমার যেহেতু মোবাইলটা হারিয়ে গিয়েছে, তোমাকে দেওয়ার জন্যই আমি মূলত গানটা গেয়েছিলাম। ইমসুল বলে অন্যের জন্য না ভেবে এখন থেকে নিজের কথা ভাবো। আর এখানেই পর্বটি শেষ হয়ে যায়। পরের পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে।